আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমরা পড়বো হচ্ছে প্রকৃতি প্রত্যয়। এটা আসলে মুখস্থ করতে হয়, তবে আমিও মুখস্থ করার কথা বলছি। তবে আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আপনারা একটু কৌশলে মুখস্থ করেন, এটা আমার মনে হয় খুব ভালো হবে। মুখস্থ অবশ্যই করেন, হ্যাঁ, মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে একদম খুব ভালো করে মুখস্থ করেন, কিন্তু একটু কৌশলে করেন। তা আমি আপনাদের আজকের ক্লাসে যেটা করবো সেটা হচ্ছে একটু কৌশল শেখাবো, আর কিচ্ছু না। তো চলুন আমরা এই যে মূলত হচ্ছে প্রকৃতি প্রত্যয় তো দুইটা প্রকার রয়েছে, একটা হচ্ছে কৃত প্রত্যয়, একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। সেই আলোচনা আমরা যাবো না, ওটা খুব সহজ জিনিস, আমরা পারি। কিন্তু কথা হচ্ছে যে এই দেশ কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় তো আরও প্রকার রয়েছে, বিদেশি বাংলা বিদেশি সেগুলো রয়েছে, কিন্তু সেগুলো না অনেক সহজ, পড়লেই পারা যায়। প্রবলেম হয় কোথায়? ইয়েস, প্রবলেম হয় হচ্ছে এই যে সংস্কৃতগুলাতে, অর্থাৎ সংস্কৃত কৃত প্রত্যয় অথবা ওই সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, এগুলো নিয়ে আমাদের খুব ঝামেলা হয়। তো আমরা আজকের পর্বে এই প্রকৃতি প্রত্যয় যে প্রথম পর্ব, সেই পর্বে আমরা মূলত সংস্কৃত কৃত প্রত্যয়ের কিছু নিয়ম দেখব। আর দ্বিতীয় পর্বে আমরা যেখানে যে কাজটা করব সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়ের যেটা সংস্কৃত পাঠটা, সেই পাঠটা দেখব। তো চলুন আজকে আমরা কৃত প্রত্যয়ের সংস্কৃত পাঠটা পড়ে ফেলি। ওকে, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে গুণ বৃদ্ধির কিছু নিয়ম, তারপর হচ্ছে ধাতুর শেষের কিছু পরিবর্তন, আর এখানে কিছু কতিপয় কিছু রুলস। এই সব কম্বিনেশনে আমরা জিনিসগুলো দেখার চেষ্টা করব। আমরা এগুলো আগেই না বুঝে আমরা যে একটু উদাহরণ দেখে দেখে বোঝার চেষ্টা করি, তাহলে মনে আরও অনেক বেটার হয়। গুণ বৃদ্ধির ব্যবহারগুলো কীরকম হয়, কীভাবে হয়, সেইটা যদি আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি তাহলে খুবই ভালো হয়। চলুন আমরা একদম কথা না বাড়িয়ে উদাহরণে চলে যাব। আমরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রথম যে নিয়মটা, এই নিয়মটা খেয়াল করে দেখুন। আমি এখন পড়াচ্ছি এটা, খেয়াল করে দেখুন। যদি আপনি কখনো শেষে অন্ত্যেষ্টি অথবা অয় পান তাহলে এটা অল হবে, এটা নিয়ম, রুলস। তা আমরা উদাহরণ দেখি। এরকম উদাহরণটা হচ্ছে জয়। খুব ভালো করে দেখুন, শেষে অন্ত্যেষ্টি রয়েছে। তো যেহেতু রয়েছে, এটার পরিবর্তে আমি চট করে আগেই হচ্ছে এখানে অল লিখে রাখবো, এটার পরিবর্তে এটা, নিয়ম অনুযায়ী। শেষ আমার পড়ে রইল কি? জ। তা আপনি এখানে জ যোগ অল লিখবেন? নিশ্চয়ই না। জয়, জিত, হ্যাঁ, ওখান থেকে তাহলে আপনার জি হবে। এটা এই জিনিসটা আপনার মনে রাখতে হবে, এটা কিন্তু মুখস্থ, ঠিক আছে? এটা কি হবে? জয়ের জি হবে। আচ্ছা, এটা লিখে ফেললাম। তারপরে খেয়াল করে দেখুন যে আমি লিখলাম হচ্ছে ক্ষয়। তো ক্ষয়ের ক্ষেত্রেও কিন্তু এখানে কী হবে? অন্ত্যেষ্টির জন্য এখানে প্লাস আগের থেকে অল লিখে দিলাম। আর এই যে খ, এই মানে ক্ষীয়, এই ক্ষীয়টা এখানে কী হবে? ওই যে ক্ষীয়মান, ক্ষয় ক্ষীয়মান, সেখান থেকে ক্ষীয় রস্বীকার। দেখতে একটু বিদঘুটে মনে হলেও এটাই কিন্তু সঠিক। এই জন্য এই বিষয়গুলো আমাদের মুখস্থ করার সময় একটু জেনে শুনে মুখস্থ করতে হবে, কোনটার পর কী হয়, তাহলে আপনার ভুল করার কোনো সুযোগ থাকবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এখন পরবর্তী রুলসে চলে যাব। পরবর্তী রুলসগুলো যখন দেখবেন তখন দেখবেন আরও সুন্দর সুন্দর লজিকের মাধ্যমে আপনারা এগুলো খুব ভালো করে বুঝতে পারছেন। আমরা পরবর্তী যে রুলস, এটা হচ্ছে যদি অন থাকে, তাহলে অনট হয়। চলুন আমরা এই নিয়মে প্রথমে একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে করণ। আচ্ছা, আগে এটা বোঝার চেষ্টা করেন, শেষে কিন্তু একটা অন রয়েছে, করণ, অন। অন যে মুশকিলটা হবে, এখানে রয়েছে মূর্ধন্য ন, কিন্তু এখানে রয়েছে কিন্তু দন্ত ন। সমস্যা একদমই না, অন থাকলেই হবে, এটাই হচ্ছে মূল। মূর্ধন্য ন হলো নাকি দন্ত ন হলো এটা হচ্ছে বিষয় না, বিষয়টা কি? অন থাকতে হবে। তো ঠিক আছে, যেহেতু শেষে কি রয়েছে? অন রয়েছে। তো অন থাকার কারণে এটার পরিবর্তে কি হয়ে যাবে? অনট হয়ে যাবে। অনট যখন হয়ে যাবে তখন আমি আগে এটা অনট লিখে এই পার্টটা শেষ করলাম। এবার আমার কাছে পড়ে রয়েছে কি? এবার আমার কাছে পড়ে রয়েছে হচ্ছে, দুঃখিত, আমার এখানে পড়ে রয়েছে কর। খেয়াল করে দেখুন, এখানে এটা হচ্ছে ধাতু। এখন এই যে ধাতুর শেষে দেখুন, ধাতুর শেষে কি রয়েছে? র হসন্ত। এখন এখানে আমি এইদিকে চলে যাব। একটা বিশেষ দ্রষ্টব্য হচ্ছে ধাতুর দ্বিতীয় বর্ণে, ধাতু এটা হচ্ছে প্রথম বর্ণ, এটা দ্বিতীয় বর্ণ, ধাতুর দ্বিতীয় বর্ণে র বা রেফ থাকলে, র আছে, ধাতুর দ্বিতীয় বর্ণে র বা রেফ থাকলে পূর্বের বর্ণে, মানে এটাতে পূর্বের বর্ণের সাথে কি যুক্ত হবে? রিকার হবে। দ্বিতীয় বর্ণে যেহেতু র রয়েছে, তার পূর্বের বর্ণে কি যুক্ত হবে? রিকার হবে তার পরিবর্তে। তো এই জন্য এটা মুছে যে এখানে কি যুক্ত হয়ে যাবে? রিকার হয়ে যাবে। তাই হয়ে গেল ক্রিযোগ অনট। একইভাবে আমি যদি আরেকটা উদাহরণ দেখাই, এই উদাহরণটা একটু অন্যরকম, সেটা হচ্ছে শ্রবণ। খেয়াল করে দেখতে হবে, একটু খেয়াল করে দেখুন।
আমরাও কিন্তু এখানে অন পাচ্ছি, স্রোপ যোগ অন। অনের পরিবর্তে আমি প্লাস আগেই অনট লিখে রাখবো, আর অনট লিখে যে কাজটা করবো আমি এখানে কি পাচ্ছি, স্রোপ। এই স্রোপ যখন পাচ্ছি, এখন দেখুন ধাতুর দ্বিতীয় বর্ণে রবার এফ তো নেই, কী রয়েছে, ব রয়েছে, মানে ধাতুর শেষে যেহেতু ব থাকে, দেখেন ধাতুর শেষের একটা পরিবর্তন হয়, ব থাকলে কি হয়ে যায়, উকার হয়ে যায়। তো এই বটা মুছে দিয়ে এখানে কি হয়ে যাচ্ছে, উকার হয়ে যাচ্ছে। এই হচ্ছে আপনার পরিবর্তনটা। তো আপনি আশা করি এই জিনিসটা খুব ভালো করে বুঝতে পেরেছেন। এটা যদি বোঝা হয়ে যায় তাহলে আমরা একটু পরবর্তী নিয়মে শিফট করব। পরবর্তী আমাদের নিয়মটা হচ্ছে এই যে এইটা, অক থাকলে কি হবে, নক হবে। তা চলুন আমরা একটু উদাহরণ দেখি। আমাদের ছোটোবেলায় এটা পড়ানো হয়, আমরা মুখস্থ করতাম যে কারক। কারক মানে কি, কারকটাকে ভেঙে দেখানো হতো আর কি। তো চলুন সেই কারকটা আজকে আমরা দেখব। সেটা হচ্ছে যে আপনি আগে এখানে অক দেখবেন, এই দেখুন অক থাকলে নক হচ্ছে। তো যদি অক থাকলে নক হয় তাহলে আপনি আগেই হচ্ছে এখানে নক লিখে ফেললেন। এখানে নক লেখার পর আমার কাছে থাকে হচ্ছে কার। দেখুন যখন কার থাকবে তখন আপনি আগে প্রথমেই যে কাজটা করবেন, আগে প্রথমে দেখবেন ধাতুর প্রথমের যদি কোনো স্বরধ্বনি থাকে, ভালো করে দেখুন, ধাতুর প্রথমে যদি কোনো স্বরধ্বনি থাকে তাহলে কি হয়, সেটা গুণ বৃদ্ধির নিয়মে যায়। ভালো করে বুঝতে হবে, ধাতুর প্রথমে যদি কোনো স্বরধ্বনি থাকে সেটা গুণ বৃদ্ধির নিয়মে পরিবর্তিত হবে। স্বরধ্বনির জন্য গুণ বৃদ্ধির নিয়মে পরিবর্তন হবে, এবং সেটা ধাতুর প্রথমে হবে, প্রথমেরটার জন্য। তাহলে আমি এখানে আকার যদি থাকে তাহলে বৃদ্ধির নিয়মে দেখেন আটা অ হয়ে যাচ্ছে। কেন, যেহেতু শুরুতে আছে এবং স্বরধ্বনি, ধাতুর শুরুতে থাকা লাগবে এবং স্বরধ্বনি হওয়া লাগবে। এই সংক্রান্ত পরিবর্তন আমরা গুণ বৃদ্ধি থেকে করব, এটা হচ্ছে নিয়ম। তাহলে আমি সে অনুযায়ী যেহেতু আ আছে, আটা কি হয়ে যাবে, অ। আপনি যখন আটা মুছে দিবেন, আমি আটা মুছে দিলেন, আটা মুছে দিলে তো অ হয়ে গেল না, ক অ। আগে কা আ হচ্ছিল, এখন ক অ হচ্ছিল, এখানে আকার মুছে দিলে অ হয়ে গেল। ঠিক আছে, এইবার চলুন ধাতুর দ্বিতীয় বর্ণে র বা এফ থাকলে, তো র তো রয়েছে, তাহলে পূর্বের বর্ণের সাথে কি হবে, রিকার হবে। তাহলে এটা মুছে দিয়ে পূর্বের যে বর্ণ আছে সেখানে হচ্ছে রিকার হয়ে যাবে। তাহলে কী হয়ে গেল, ক্রি যোগ নক হয়ে গেল। আমি যদি আপনাকে আরেকটা উদাহরণ দেখাই, সেটা হচ্ছে যে লেখক। একটু ভালো করে দেখুন, যদি লেখক হয় তাহলে একই হবে, এখানে কিন্তু প্লাস নক হয়ে যাচ্ছে, এখানে পড়ে দিলে হচ্ছে লেখ। আর এখানে একারের জন্য দেখুন এই যে একার ই হয়ে যাবে, তাহলে আপনি এখানে কি করে ফেললেন, এটা হচ্ছে লিখ করে ফেললেন। তাহলে দেখেন কত সহজ হয়ে গেল। তাহলে আমরা এটাও বুঝে ফেললাম। এবার চলুন আমরা পরবর্তীতে চলে যাই। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে দেখুন তা যদি থাকে তাহলে ধা হবে, যদি তা থাকে বা ধা থাকে, যদি তা ধা হয় তাহলে ত্রিচ হয়। তাহলে এখন খুব ভালো করে দেখুন, আমরা একটা উদাহরণ নিব। উদাহরণটা হচ্ছে এরকম, নেতা। এই নেতা থাকলে কি হবে, দেখুন নেতা থাকলে এখানে তা রয়েছে, এই তাতে যে কাজটা হবে সেটা হচ্ছে আগে তার জায়গায় আমি আগে কি বসাই দিব, আগে হচ্ছে ত্রিচ বসিয়ে দিব। তাহলে আমি আগে ত্রিচটা বসিয়ে দিলাম। আমরা পড়ছি হচ্ছে এইটা, আমরা যেহেতু এটা পড়ছি তাহলে একটু ভালো করে দেখুন যে এই তা থাকলে যে কাজটা হবে সেটা হচ্ছে যে ত্রিচ বসানোর পর আমার এখানে নে পড়ে থাকবে। তো যেহেতু নে পড়ে থাকার কারণে যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে যে এই নেটাকে আপনি কি নে লিখে রাখবেন, নিশ্চয়ই না। আপনাকে এখানে বুঝতে হবে, এখানে একার থাকলে এখানে ইকার হবে। আর আপনি বলতে পারেন এখানে তো ইকার না হয় দীর্ঘিকার হবে, তাই না? তাই ইকারটা কেন হবে না, এটাই আপনাকে মুখস্থ রাখতে হবে। আপনি কিন্তু চাইলে কিন্তু রস্যিকা দিতে পারেন না, এটা আপনাকে কিন্তু মুখস্থ রাখতে হবে। এটা কিন্তু কি হবে, এই দীর্ঘিকারটা হবে। খুব ভালো করে মাথায় রাখতে হবে, এটা কিন্তু মুখস্থ। আচ্ছা, আপনাকে আরেকটা দেখাই, সেটা হচ্ছে যে আমি বললাম ক্রেতা। ক্রেতা যদি হয় তাহলে এখানেও তা বাদ দিয়ে এখানে ত্রিচ হয়ে যাবে, এখানে ত্রিচ হয়ে এই দেখেন এই ক্রে আমি এখানে লিখলাম ক্রে। হ্যাঁ, ক্রে যখন লিখলাম একার রয়েছে, এখানেও কিন্তু ইকার না হয়ে দীর্ঘিকার হবে। এটা আপনাকে মুখস্থ রাখতে হবে এই জিনিসটা। এটা রস্যিকার হয় না, দীর্ঘিকার হয়। এই জিনিসটা আপনাকে খুব ভালো করে মাথায় রাখতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা যখন হয়ে গেল তখন আমি পরবর্তী নিয়মে চলে যাই। পরবর্তী নিয়মটা কীরকম একটু ভালো করে দেখুন। বলা হচ্ছে যদি মান থাকে তাহলে কী হয়ে যায়, সাঞ্চ। হ্যাঁ, মান থাকলে কি হয়, সাঞ্চ। চলুন আমরা এরকম একটা উদাহরণ দেখি। আমরা বললাম বর্ধমান। তো
বর্ধমান এখানে একটু আগে দেখতে হবে, সেটা হচ্ছে শেষে কি রয়েছে, মান রয়েছে। তো এই মানের জন্য আমরা আগে কি করে দেব, মানের জায়গায় শান্ত আগে বসিয়ে দেব। তো মানের জায়গায় যখন শান্তটা বসিয়ে দেব, একটু ভালো করে দেখতে হবে। এখানে হচ্ছে দুঃখিত, এইখানে লেখাটা একটু ভুল হয়েছে, আমি আগে এখানে চেঞ্জ করি। এটা মূলত হচ্ছে বর্ধমান। হ্যাঁ, এই বর্ধমান। দেখুন এখানে মানের জায়গায় কী হলো, শান্ত হলো। এবার চলুন বাদ বাকিটা চেঞ্জ করি। এখানে কী রয়েছে, বর্ধ, আমি বর্ধটা লিখে ফেলি। বর্ধটা যখন লিখে ফেললাম, তাহলে এখানে কী রয়েছে, বর্ধ। খুব সিম্পল, যদি ধাতুর দ্বিতীয় বর্ণে র বা রেফ থাকে, ধাতুর দ্বিতীয় বর্ণে কি থাকে, র বা রেফ থাকে, তাহলে পুরো বর্ণের ক্ষেত্রে রিকার হবে। এইটা মুছে এখন কী হয়ে যাবে, এখানে চলে আসবে বৃদ্ধ যোগ শাঞ্চ। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। আমরা আরও একটা যদি উদাহরণে যাই, ধরুন আমি বললাম এটা সহজ উদাহরণ, তারপর লিখি, বললাম চলমান। এখানে খুব একটা পরিবর্তন নাই। কেন, দেখুন মান থাকলে এখানে কী হয়ে যাচ্ছে, সরাসরি এই শাঞ্চ। এবার চলের জায়গায় চল বসে যাবে, এটা খুবই সহজ, এটা হয়ে গেল। যাই হোক, এটা বুঝতে পেরেছেন। তারপর আমরা এখন যেটা করব, আমাদের শাঞ্চটা বোঝা শেষ, আমরা এখন এটা বুঝবো। বলা হচ্ছে যদি জফলা থাকে বা অন্তস্থ জ থাকে, যদি ঘ্যান হয়, হ্যাঁ উচ্চারণটা হচ্ছে ঘ্যান। তো চলুন আমরা হচ্ছে এটাকে লিখি কার্য। তো কার্য যখন আমরা দেখব, সেটা হচ্ছে দেখুন এই কার্যর বেলায় আগেই কি বলা হয়েছে, যদি জফলা বা অন্তস্থ জ থাকে তাহলে এটা ইকুয়াল টু কী হবে, ঘ্যান হবে। তো চলুন আমি এটাকে আগে এই ঘ্যানটা মানে জফলা যেটা আছে এটার পরিবর্তে কি লিখে ফেলি, তো পরিবর্তে আমি ঘ্যান লিখে ফেলি। লিখে ফেলার পর একটু খেয়াল করতে হবে আমার এখানে কী পড়ে রয়েছে। অদ্ভুতভাবে এখানে এরকম থাকবে, এরকমটা লেখা যায় না, বাট আমি বোঝানোর জন্য লিখছি, এরকমটা আদতে হয় না। সবার আগে দেখতে হবে ওই যে ধাতুর শুরুতে আগে কোনো স্বরধ্বনি আছে কি না, ধাতুর শুরুতে কোনো স্বরধ্বনি আছে কি না এটাকে খেয়াল করতে হবে। যেহেতু আকার আছে, আমি কি পড়েছিলাম, আকার থাকলে অ হয়ে যাবে, তো এই মুছে দিলাম ক অ। এরপর দেখেন ধাতুর দ্বিতীয় বর্ণে রবার এফ থাকলে কি হবে, রবার এফ থাকলে কি হবে, ক্রি যোগ ঘ্যান। তো বুঝতেই পারছেন তাহলে এটা কীভাবে হচ্ছে, খুব সহজ। তো চলুন আমরা আরও একটা উদাহরণ দেখি, একই সেম, একটু উদাহরণটা দেখে ফেলি, তাহলে দেখলে আমাদের একটু ভালো হবে। ধার্য, ধার্যর ক্ষেত্রেও কিন্তু একই সেম কথা। আপনি যখন যাচ্ছেন এই জফলার জন্য এখানে কী যুক্ত হবে, এখানে কিন্তু ঘ্যান আগেই হয়ে গেল, ঠিক আছে। এই ঘ্যানটা যখন হয়ে গেল, হয়ে যাওয়ার পর এখানে আপনি আর কি বাকি থাকছে, এখানে বাকি থাকতে হচ্ছে এই এরকম অদ্ভুতভাবে এখানে থাকলেও জাস্ট বোঝানোর জন্য লেখা। এরপর আপনার এই আকারটা মুছে যাবে, কারণ কি আটা অ হয়ে যাচ্ছে। এবার এই রেফটা এখানে এসে ধাতু দ্বিতীয় বর্ণে থাকলে পুরো বর্ণের সাথে রিকার যুক্ত হয়ে যাবে, ত্রি যোগ ঘ্যান, ধৃ যোগ ঘ্যান। অদ্ভুত কিন্তু সঠিক, এটাই সঠিক, এটাই কারেক্ট। আচ্ছা, তো যাই হোক, আপনাদের মুখস্থ করার ব্যাপারটা আমি বোধহয় আগের থেকে একটু লজিক্যাল কোনো কিছু করার চেষ্টা করেছি। আচ্ছা, কিছু কিছু রয়েছে পরিবর্তন হয় না, যা আছে তাই থাকে কিছু কিছু। বাট দেখুন এই যে উক, উক থাকলে উকি হয়, তব্য থাকলে তব্যই হয়, অনিয় থাকলে অনিয় হয়। আমি কয়েকটা একটু আগে উদাহরণ দেখাই, তারপর আশা করি আপনার কাছে এই বিষয়গুলো অনেক বেশি সহজ হবে। প্রথমে উক দিয়ে লেখেন, না আগে হচ্ছে আমি উদাহরণ লিখি। যেমন আমি যদি বলি যে ভাবুক, একটু ভালো করে দেখতে হবে, ভাবুক থাকলে আগে শুরুতে কি হবে, এটা কিন্তু একটু খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা অনেক আসে। যদি এতক্ষণ যা পড়াইছে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা, এইটা কেন দেখাচ্ছি আমি একটু পরে। আগে কি উক, তো আমি ভাগ করে ফেললাম হচ্ছে উক গেল। তো উক থাকার পর আপনাকে দেখতে হবে যে আর কি রয়েছে, রয়েছে হচ্ছে ভাব। আপনি দেখুন যদি ভাব থাকে তাহলে আগে আপনার শুরুতে একটা কি রয়েছে, আকার রয়েছে, ওই দেখেন আকার থাকলে কী হয়ে যাবে, অ হয়ে যাবে। ব থাকলে কি হবে দেখেন তো, ব থাকলে হবে হচ্ছে ভু, উ, ওই যে এই শেষে ব উ। আচ্ছা গেল, তো ভু যোগ উক হলো, তাহলে এটা হয়ে গেল, এটা হচ্ছে একটা, রাইট, এটাও কিন্তু রাইট, এটাও কি রাইট, এটাও হতে পারে, এটা হচ্ছে 1 নাম্বার। এবার চলে আসুন এই 1 নাম্বারটাকে, এটা কিন্তু সঠিক, আমি যদি এটা আনসার দেন তাহলে কিন্তু ভুল না, ঠিক আছে, কিন্তু এটা আর একটা হতে পারে। কেন দেখুন,
2 নাম্বার নিয়ম অনুসারে এই যে উকার থাকলে কিন্তু ঔ হয়। আমি এটা কোথা থেকে পাইলাম? এই দেখেন, শুরুতে যদি স্বরধ্বনি উকার থাকলে কি হয়? ঔ হয়। সেই নিয়মে আপনি এই ভুটাকে কি করতে পারবেন? এটা করতে পারবেন। তাহলে এই ভৌ যোগ উক দুটাই সঠিক। অর্থাৎ এই ভূ যোগ উক এটাও সঠিক, আবার ভৌ যোগ উক এটাও কিন্তু কি সঠিক। তো আশা করি দুটোও খুব ভালো করে মাথায় রাখবেন। তো এটা চলে গেল। এরপর চলে আসেন, আমি যদি উদাহরণ দেই যে তব্য, কর্তব্যর ক্ষেত্রে কর্তব্যটা খুব ভালো যায়। যেমন আমি এখানে কি করলাম, তব্য যেহেতু আছে তব্যই থাকবে, থাকলো তব্য, এরপর কি আছে কর্ত। তো এখন না, শুধু হচ্ছে ক আর হচ্ছে এটা, ঠিক আছে, লেখার জন্য বললাম আর কি জাস্ট। এটা কি হবে? ধাতু দ্বিতীয় বর্ণে যদি র বা ডেফ থাকে, তার আগের বর্ণে যে কী হয়ে যায়? ক্রি হয়ে যায়, ক্রিযোক্তব্য। আপনি যদি এটা তো দেখে ফেলেছি আমরা, এটাও দেখা শেষ। এবার চলে অনিয়তে চলেন। অনিয়টা একটু দেখি। অনিয় হচ্ছে করণীয়, করণীয়, ঠিক আছে। তাহলে এখানে অনিয় পাওয়া যাচ্ছে। এখন এখানে যদিও দন্ত না লেখা আছে, যেটাই থাকুক, মূর্ধন্য হোক দন্তন্য হোক এক সেম যাবে। আচ্ছা, তাহলে আপনি এখানে কী লিখলেন? আগে যোগ অনিয় বের করে ফেললেন। যখন অনিয় এখানে লিখে ফেললেন, অনিয় লিখে ফেলার পর এখানে যেটা থাকলো সেটা হচ্ছে কর। তো করটা আমি এখানে লিখলাম। এই রবার এর সাথে কী হয়? খুব স্বাভাবিক, রিকার হবে। তো আপনি আশা করে বুঝতে পারতেছেন যে এগুলো কীভাবে হচ্ছে। তো চলুন, আপনি অনিয়টাও কিন্তু বুঝে ফেললেন। আচ্ছা, তাহলে করণীয়, স্মরণীয়, বরণীয় সব কিন্তু একই ক্যাটাগরিতে যাবে। এবার চলুন আমরা এটা দেখি। যদি ত থাকে তাহলে কয় ত হয়। যেমন একটু ভালো করে দেখতে হবে, গুলিয়ে ফেলবেন না। আমি কি বলেছি? মুক্তর মধ্য থেকে আমি কি করেছি? ধরেন আমি এখানে কি লিখলাম? এই মুক্তটাকে আমি এখানে লিখছি, আমি আবার লিখি, হ্যাঁ, আমি আবার লিখি, এই মুক্তকে আবার লিখে এটাকে ঠিক করি। এটা থেকে এটা যেটা হবে সেটা বের করবো, বাট সিস্টেমটা বোঝেন। আমার শেষে কি থাকবে? ত এর বদলে আমি কী পাবো? কয় ত। তাই এটা কয় তর সাথে এখানে এটা আছে, কিন্তু এই তটা শুধু ত মুছবো। ত এর পরিবর্তে কি পাবো? তর পরিবর্তে ওইটা পাবো, কয় ত, ঠিক আছে। তো এবার দেখেন কি রয়েছে? ক রয়েছে না? ক থাকলে কি হবে? ক থাকলে চ হবে। এখন আমরা কি করে ফেলবো? কয়ের জায়গায় চ বসিয়ে দেবো। মুছ যোগ কয় ত। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে তাহলে মুক্ত, তাহলে কি হয়ে গেল? মুক্তটা হবে হচ্ছে মুছ যোগ কয় ত। আমি আরও এরকমই আর একটা দেখাই, যেমন এটা দেখাই। তো চলুন এটা একটু দেখি। সেটা হচ্ছে যে আমি লিখলাম মুক্তি। কি বললাম? মুক্তি। এটা বোঝানোর জন্য আমি আবার মুক্তি লিখি, ঠিক আছে। মুছে বোঝালে মানে বোঝার সময় যে অংশ মুছবো সে অংশটা খুব ভালো করে খেয়াল করবেন। আমি এখানে বললাম কি? মুক্তি লিখলাম। আমার বাদ দিতে হবে কি? এই টিটা, এই টি বাদ দিয়ে আমি এটা পাবো। তাহলে আমি এখানে তয় রস্যিকারটা বাদ দিব, শুধু রস্যিকার আর ত বাদ দিয়ে দিলাম। তো এই তয় রস্যিকারের পরিবর্তে আমি কি পাচ্ছি? এটা পাচ্ছি। তো চলুন আমি এখানে এটা লিখে দিই, এই, ঠিক আছে। তো এইবার চলে আসেন, শুধু ক পড়ে রয়েছে না, এই ক পরিবর্তে আমি কী পাবো? এটা চ। তখন আমি এখানে কি পাচ্ছি? চ পাচ্ছি। মুছ যোগ তয়, কয় তয় রস্যিকার, এভাবে। তো আশা করি এই নিয়মগুলো আপনারা লাস্টের দুইটাও খুব ভালো করে বুঝে ফেলেছেন। তো আশা করি যদি একটু মুখস্থ করার সময় এই রুলসগুলো মাথায় রাখেন, আপনাদের মুখস্থ করতে অনেক সহজ হবে এবং পরীক্ষায় যখন উত্তর দিবেন সেখানে একদম সঠিকভাবে, একদম শিওর হয়ে উত্তর দিয়ে আসতে পারবেন। আশা করি আপনারা প্রত্যেকে ভালো করে বুঝতে পেরেছেন। দ্বিতীয় পর্বে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়ের যে সংস্কৃত নিয়মগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো প্রথম পর্ব এখানে শেষ করছি।